প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নিউটনীয় বলবিদ্যা চতুর্থ অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 3 নং ক্লাস আমি নিব। তোমাদের আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব তা হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিষ্ঠা। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ, ঘাত বল ও বলের ঘাত কি, এবং গাণিতিক সমস্যা। এই বিষয়গুলো আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম। বাড়ির কাজটা তোমরা সবাই করেছো আশা করি। তারপরেও তোমাদেরকে আজকে সেই বাড়ির কাজটি সমাধান দিয়ে দিচ্ছি। দেখো, এখানে 10 গ্রাম ভরের গুলি 3.6 মিটার পার সেকেন্ড বেগে 0.21 মিটার পুরু একটি কাঠের দরজা ভেদ করতে পারে, কিন্তু একই পুরুত্বের অন্য একটি দরজাতে 56 গ্রাম ভরের গুলি একই বেগে ঢুকে এর বেগ 2/3 হারিয়ে দরজা ভেদ করে। আমাদের সমস্যাটা ছিল প্রথম দরজায় বাধাদানকারী বলের মান কত। প্রথম দরজার বাধাদানকারী বলের মানটা আমরা বের করব। তাহলে দেওয়া আছে, দেখো, আদি বেগ। এখানে আদি বেগ হচ্ছে 3.6 মিটার পার সেকেন্ড, আদি বেগ সেটা দেওয়া আছে। শেষ বেগ যেহেতু কাঠের দরজা ভেদ করতে পারে, ভেদ করে এর বেগ 0 হয়ে যায়, তাই শেষ বেগ হচ্ছে 0। গুলির ভর 10 গ্রাম, এই 10 গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করেছি, 1000 দিয়ে ভাগ দিয়ে কেজি। সরণ কতটুকু দূরত্ব গিয়েছে? 0.21 মিটার দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে সরণ। আর বের করতে হবে বাধাদানকারী বলের মান এফ। মন্দন যদি এ হয়, আমরা জানি যে ত্বরণ এবং মন্দন দুটো একই জিনিস। যদি বেগ হ্রাস পায় সেটি হচ্ছে মন্দন, আর বেগ বৃদ্ধি পেলে সেটা হচ্ছে ত্বরণ, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এটা গতির সূত্র থেকে আমরা জানি যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2ah। এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ আদি বেগ, এ হচ্ছে ত্বরণ বা মন্দন, এবং এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এইচ। মন্দনের জন্য আমরা এখানে একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি। তাহলে এখান থেকে আমরা 2ah সমান সমান ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার এটা নিতে পারি। এখান থেকে আমরা ত্বরণের মানটা বের করব। তাহলে ত্বরণের মানটা কত? 30.86 মিটার পার সেকেন্ড স্কয়ার সেকেন্ড। এখান থেকে আমরা এর মানটা বের করব। এ সমান সমান এই মানগুলো সব বসিয়ে দিব। তাহলে এ সমান সমান কত আসবে? ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2h। এই মানগুলো ব্যবহার করলে আমরা এটা পাবো ত্বরণ। তাহলে ত্বরণের মান যেহেতু পেয়ে গেছি আমরা, সেক্ষেত্রে বাধাদানকারী বলের মানটাও আমরা পেয়ে যাব। কার সূত্রানুসারে? নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে। দেখো, বাধাদানকারী বল এফ সমান সমান এম এ, এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তাহলে এম, আমরা ভর জানি যে গুলির ভর এম সমান সমান 0.01 কেজি ইন্টু ত্বরণের মানটা আমরা বসাই দিলাম, তাহলে পেলাম 0.3086 নিউটন। তাহলে এটা হচ্ছে বাধাদানকারী বলের মান 0.3086 নিউটন। আশা করি তোমরা সকলে পেরেছো। আমরা আজকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটি আমরা দেখব। যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিষ্ঠা। প্রথম সূত্র থেকে আমরা কি জানি? কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখবে, অর্থাৎ স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এবং দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, দেখো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান সমান এম এ। এখানে সামেশন অফ এফ ব্যবহার করা হয়েছে। সামেশন অফ এফ হচ্ছে টোটাল বল বা নিট বল, আমরা যেটা বলি যে তার উপরে প্রযুক্ত নিট বল বা সবগুলো বলের যোগফল, সামেশন দিয়ে যোগ বোঝানো হয়েছে। সামেশন অফ এফ টোটাল বল সমান সমান এম এ। এখন
এখন দেখো বস্তুর উপরে প্রযুক্ত নিট বল যদি শূন্য হয়, আমরা প্রথম সূত্রেই আমরা পেয়েছি যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তার মানে বস্তুর উপরে প্রযুক্ত নিট বল যদি শূন্য হয়, সামেশন অফ এফ, এটা হচ্ছে কি আমরা বলছিলাম নিট বল বা মোট বল, এই বলটা যদি শূন্য হয় তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে কি জানি, এফ সমান সমান এম এ, সামেশন অফ এফ সমান সমান এম এ, তাহলে এম এ সমান সমান শূন্য হবে। আর এম এ সমান সমান যদি শূন্য হয় তাহলে বস্তুর ভর শূন্য না, এম শূন্য না, বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না। যদি এম শূন্য না হয়, এই সমীকরণটা সত্য হতে হলে এম যেহেতু শূন্য না তাহলে তার ত্বরণ কি হবে, অবশ্যই শূন্য হবে। তাহলে তাই লেখা হয়েছে এ সমান সমান 0, এখানে শর্ত হচ্ছে এম নট ইকুয়াল টু 0। তাহলে ত্বরণটাকে আবার আমরা কি জানি, ত্বরণ এ সমান সমান ডিভি বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার কি হবে, শূন্য। তাহলে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার যদি শূন্য হয়, তাহলে কোনো বস্তুর ব্যবকলনের মান যদি শূন্য হয় তাহলে সেই বস্তুটা কি হয়, ধ্রুবক হয়। তাহলে আমাদের এখানে ভি এর ব্যবকলনের মান হচ্ছে শূন্য। তাহলে ভি এর ব্যবকলনের মান শূন্য হলে ভি অবশ্যই ধ্রুবক হবে, কারণ ধ্রুবক জিনিসকে ব্যবকলন করলে তার মান শূন্য হয়। তাহলে আমরা জানলাম কি, যে যে কোনো ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি বা ব্যবকলন করি তাহলে তার মান হবে শূন্য। কাজেই ভি হবে কি, কনস্ট্যান্ট, ভি ধ্রুবক হবে, বেগ ধ্রুবক। বেগ ধ্রুবক দিয়ে আমরা কি বুঝি, যে অর্থাৎ কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখবে, অর্থাৎ স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। তাহলে আমরা পেলাম যে কোনো ব্যবস্থার উপরে যদি নিট বল যদি শূন্য হয় তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা তার বেগ ধ্রুবক থাকবে। অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটার প্রমাণ পেলাম, দ্বিতীয় সূত্র ছিল এফ সমান সমান এম এ, সেটা থেকে আমরা পেলাম কি, যে বেগ ধ্রুবক। বেগ ধ্রুবক হলে কি হবে, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। যদি সে স্থির অবস্থায় থাকে তাহলে সে স্থির থাকবে, এবং গতিশীল অবস্থায় থাকলে সে গতিশীল অবস্থায় থাকবে। এরপরে আমরা আসি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি, আমরা এর আগে জানি যে কোনো বস্তু বা ব্যবস্থার উপরে প্রযুক্ত বাহ্যিক নিট বল শূন্য হলে ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে কোনো ব্যবস্থার উপরে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে তার মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ যদি কোনো সংঘর্ষ ঘটে তাহলে সংঘর্ষের পূর্বে এবং পরে তার ভরবেগ সংরক্ষিত থাকবে, দুইটার ভরবেগ একই থাকবে। মনে করি কোনো ব্যবস্থার আদি ও শেষ ভরবেগ যথাক্রমে পি আই এবং পি এফ। অর্থাৎ কোনো একটা ব্যবস্থা ধরে নিলাম যে সেই ব্যবস্থাটার আদি ভরবেগ হচ্ছে পি আই, ভরবেগ ইনিশিয়াল প্রাথমিক অবস্থার ভরবেগ, এবং শেষ ভরবেগ ফাইনাল এফ, ফাইনাল অবস্থার ভরবেগ হচ্ছে পি এফ। দুইটা ভরবেগ ধরে নিলাম যে পি আই এবং পি এফ, এবং প্রযুক্ত বাহ্যিক নিট বল শূন্য, অর্থাৎ বাইরে থেকে কোনো বল এর উপরে প্রয়োগ করা হয়নি। সে অবস্থায় কি হবে, এই সূত্রানুসারে কি লেখা যায়, যে আদি ভরবেগ সমান সমান শেষ ভরবেগ, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকবে, বলা আছে মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে এই সূত্রানুসারে লেখা যায় যে আদি ভরবেগ সমান সমান শেষ ভরবেগ, অর্থাৎ ভরবেগ সমান থাকবে। দুটি বস্তু আমরা বিবেচনা করি, এখানে 1 এবং 2, দুইটা বস্তু আমরা নিলাম, দুইটা বস্তু পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত, একটি আরেকটির উপরে বল প্রয়োগ করছে, সংঘর্ষে লিপ্ত। এক্ষেত্রে দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপরে প্রযুক্ত বল F1, দ্বিতীয় বস্তুটা অর্থাৎ 2 নং বস্তুটি 1 নং বস্তুর উপরে F1 বলে আঘাত করেছে, F1 বলে, এবং প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত বল F2। তাহলে প্রথম বস্তুটিও কি করেছে, আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে প্রথম বস্তু ও দ্বিতীয় বস্তুটাকে একটি বল প্রয়োগ করবে, সেই বলটা প্রযুক্ত বলের মান হচ্ছে F2। দুটো বল প্রয়োগ করলাম। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে কি লেখা যায়, যে তৃতীয় সূত্র থেকে লেখা যায় যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়ার জন্য একটা ঋণাত্মক চিহ্ন এখানে আসছে। তাহলে F1 বল
সমান সমান মাইনাস অফ F2 বল, অথবা আমরা উল্টো করে বলতে পারি F2 সমান সমান মাইনাস অফ F1, একটি আরেকটার বিপরীত বল, এই জন্য ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, এফ বল, বল হচ্ছে কি, আমরা দ্বিতীয় সূত্র থেকে জানি যে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার F1, F1 কে কি লিখতে পারি, dP1/dt। ভর সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হারকেই বল বলে, কাজেই dP1/dt। এবং F2 বলটাকেও আমরা লিখতে পারি, F2 বলটাও হচ্ছে ভরবেগের পরিবর্তনের সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার, d/dt অফ P2। এবার আমরা কি বলতে পারি যে এই দুইটাকে এক পাশে নিয়ে আসি আমরা, ঋণাত্মক চিহ্ন এই পাশে আসলে ধনাত্মক চিহ্ন হয়ে গেল, সমান সমান 0। তাহলে এখান থেকে d/dt ডিফারেন্সিয়েশন এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, এবং তাহলে P1 প্লাস P2 দুইটা উপরে ভেক্টর, এটা ভরবেগ আমরা জানি কি ভেক্টর রাশি, ভর এবং বেগের গুণফল, এই জন্য এর উপরে ভেক্টর চিহ্ন ব্যবহার করা হয়েছে। ভর স্কেলার কিন্তু বেগ হচ্ছে ভেক্টর, এই জন্য এটা ভরবেগটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এর আগেই আমরা দেখে আসছি যে কোনো ডিফারেন্সিয়েশনের মান যদি শূন্য হয় তাহলে সেই জিনিসটা ধ্রুবক থাকে। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে কাকে, P1 প্লাস P2, এইটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, অর্থাৎ d/dt সমান সমান 0। তাহলে এই জিনিসটা হবে কি ধ্রুবক, কারণ ধ্রুবক জিনিসের ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0। তাহলে আমরা কি বলতে পারি যে P1 প্লাস P2 সমান সমান ধ্রুবক, অর্থাৎ কি বলতে পারি, P1 প্লাস P2 সমান সমান কনস্ট্যান্ট, অর্থাৎ মোট ভরবেগ কি হবে, সংরক্ষিত থাকবে। সুতরাং বলতে পারি কি Pi সমান সমান Pf, অর্থাৎ শেষ ভরবেগ সমান সমান আদি ভরবেগ, দুই অবস্থার ভরবেগ হচ্ছে সমান, কারণ ভরবেগ সংরক্ষিত থাকে। যত আরো যদি বস্তু থাকতো তাহলে সবগুলোর 1 2 3 সবগুলোর যোগফল হচ্ছে ধ্রুবক, তাহলে সবগুলোর যোগফল ধ্রুবক হলে সবগুলোর সমান হবে। তাই বলছি Pi ইনিশিয়াল আদি অবস্থার ভরবেগ এবং Pf ফাইনাল অবস্থার ভরবেগ সংরক্ষিত থাকবে, অর্থাৎ ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি, P1i প্লাস P2i, অর্থাৎ 1 নং বস্তুটার আদি ভরবেগ এবং 2 নং বস্তুটার আদি ভরবেগ, এই দুইটার যোগফল, অর্থাৎ 1 এবং 2 এর আদি অবস্থার যোগফল সমান সমান 1 নং বস্তুটির ফাইনাল এবং 2 নং বস্তুটার ফাইনাল, অর্থাৎ শেষ অবস্থার ভরবেগের যোগফল সমান থাকবে। এটাই আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আশা করা যায় তোমরা এই বিষয়টা জানো, এবং এখন বিস্তারিত জানলে, এবং তোমরা বই পড়বে, বই পড়ে সেখানে আরো বিস্তারিত দেওয়া আছে, তোমরা সেগুলো বুঝতে চেষ্টা করবে, না পারলে আমাদেরকে জানাবে। এরপরে আমরা আসি ঘাত বল। ঘাত বল, যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল কম তাকে ঘাত বল বলে, যেমন ক্রিকেট বলের উপর ব্যাট কর্তৃক প্রযুক্ত বল। তাহলে যে বলের মান কম, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য যদি বেশি পরিমাণে বল ক্রিয়া করে কোনো বস্তুর উপরে, অল্প সময়ের জন্য অধিক পরিমাণে বল ক্রিয়া করলে সেই বলটাকে আমরা বলবো ঘাত বল। যেমন ক্রিকেট বলের উপরে ব্যাট কর্তৃক, আমরা জানি যে ক্রিকেট বল করার পরে ব্যাট দিয়ে যখন তাকে আঘাত করা হয়, সেই আঘাতের কালটা সময়টা খুবই কম সময়ের জন্য অনেক বৃহৎ মানের বল প্রযুক্ত হয়, সেই বলটাকে আমরা ঘাত বল বলবো। একটা বন্দুকের ট্রিগার যদি আমরা চাপ দেই, তাহলে ট্রিগারটি বন্দুকের গুলির উপরে একটা বল প্রয়োগ করবে, তাহলে এই বলের ক্রিয়াকালটা কি খুবই কম, মানে অল্প সময়ের জন্য প্রচন্ড পরিমাণে ফোর্স প্রযুক্ত হয়েছে, এই বলটা একটা ঘাত বল। একটা গুলি যদি কোনো কাঁচ বা কোনো দেওয়ালে আঘাত করে, তাহলে সেই গুলিটার বেগ প্রচন্ড পরিমাণে বেগ থাকে, এবং দেওয়ালে আঘাত করলে বা কাঁচের উপরে আঘাত করলে কাঁচ ভেদ করে চলে যাবে, তাহলে ওই যে আঘাত করার সময়টা খুবই কম, এই বলটাকে আমরা ঘাত বল বলবো। তাহলে যে বলের মান খুবই বেশি হবে কিন্তু ক্রিয়াকাল কম, সেই বলটাকে আমরা ঘাত বল বলবো। এরপরে আসি বলের ঘাত। ঘাত বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে বলের ঘাত কি, যে বলটা অল্প সময়ের জন্য যে বলটা
প্রযুক্ত হয়েছে সেই প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকাল, যত সময় ধরে ক্রিয়া করেছে, ক্রিয়াকাল মানে যত সময় ধরে সেই বলটা তার উপরে ক্রিয়া করেছে সেই ক্রিয়াকাল, এই দুইটার গুণফলকে আমরা বলবো বলের ঘাত। একে সাধারণত যে দ্বারা আমরা প্রকাশ করে থাকি, তাহলে জে সমান সমান এফ ডিটি। যে হচ্ছে বলের ঘাত, এফ প্রযুক্ত বল ফোর্স এবং ডিটি সময় টাইম, টাইমটা হচ্ছে খুবই ক্ষুদ্র সময়, এই জন্য ডিটি ব্যবহার করা হয়েছে। তাহলে যে সমান সমান এফ ডিটি প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, এটাকে বলবো আমরা বলের ঘাত। মনে করি কোনো বস্তুর উপরে ডিটি সময় এফ বল প্রযুক্ত হয়, ডিটি সময় এফ বল প্রযুক্ত হলে তাহলে বলের ঘাতকে আমরা বলতে পারি যে সমান সমান এফ ডিটি। এবার আমরা এফ সমান সমান জানি আমরা এম এ, এফ সমান সমান এম এ, তাহলে এম এ, এ হচ্ছে ত্বরণ, ত্বরণকে আবার কিভাবে লিখতে পারি আমরা, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে থাকি, কাজেই ডিভি বাই ডিটি এই হিসেবে আমরা লিখতে পারি, আমরা পূর্বে দেখে এসেছি। এরপরে আমরা কি লিখতে পারি, এই ডিটি ডিটিকে আমরা বাদ দিতে পারি, বাদ দিয়ে আমরা কি লিখতে পারি এম ডিভি, এম এবং ডিভিটা থাকে এম ডিভি বা এম ডিভি, ডিভি হচ্ছে বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন ডিভি খুবই ক্ষুদ্র বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তনটাকে আমরা কি লিখতে পারি ভিএফ মাইনাস ভিআই, ভিএফ অর্থাৎ ফাইনাল শেষ অবস্থার বেগ বিয়োগ ভিআই ইনিশিয়াল প্রাথমিক অবস্থার বেগ, তাহলে ওই বস্তুটার শেষ বেগ বিয়োগ প্রথম বেগ, তাহলে শেষ বেগ এবং প্রথম বেগকে আমরা যদি বিয়োগ করি তাহলে বেগের পরিবর্তন পাবো, কতটুকু বেগের পরিবর্তন ডিভি, তাহলে ডিভিটাকে আমরা কি লিখতে পারি ভিএফ মাইনাস ভিআই বা এম ভিএফ মাইনাস